হ্যাঁ দর্শক, দেখুন কি চমৎকার, এটি বৃধান 105। এটি মূলত ডায়াবেটিক রাইস, অর্থাৎ এর গ্লাইসিন ইন্ডেক্স 55। সচরাচর আমরা যে চালের ভাত খায় তার গ্লাইসিন ইন্ডেক্স 75 থেকে 80, অর্থাৎ এই জাতগুলো খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু এই যে বৃধান 105, এই চালের ভাত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এবং এই যে ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের বয়স আজকে 140 দিন, এর গড় জীবনকাল 148 দিন। এবং দেখেন ধান প্রায় পেকে গেছে, কিন্তু ডিগ পাতাগুলো হাইব্রিডের মতো সবুজ এবং খাড়া, এবং এখানে কোনো রোগ পোকামাকড় নাই। এবং এর গড় উচ্চতা 101 সেন্টিমিটার। এবং এই চাল চিকুন এবং অনেকটা 58 ধানের মতো, বা 58 ধানের চেয়ে কিছুটা চিকুন। এবং এটি ঘেরের ভিতর লাগানো, এটি ঘেরের উপযোগী একটি জাত। এবং আসলে এই সময়ে ধানে বিভিন্ন ধরনের রোগ হয়, বিশেষ করে প্রচণ্ড তাপদাহ। এই সময়ে আসলে বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ বেশি দেখা যায়। তবে আমরা এই ক্ষেত্রে কোনো রোগ এবং পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না। এবং এটি অত্যন্ত উচ্চ ফলনশীল একটি জাত, এবং 28-এর চেয়ে ফলন অনেক বেশি। এর গড় ফলন 7.6 টন পার হেক্টর। তবে ভালো পরিচর্যা পেলে 8.5 টন প্রতি হেক্টরে পাওয়া যায়। এবং এটি দেখেন যে এটি উচ্চতা কম হয়, আসলে ঝড় বৃষ্টিতে এটি শুয়ে পড়ে না। এবং প্রতি গুছাই গড় কুশির সংখ্যা 8 থেকে 10টা। দর্শক, আসলে আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি জাত। আমাদের অধিকাংশ লোক আমাদের দেশে আসলে ডায়াবেটিসে ভোগেন, তো তাদের জন্য এই চালটি আসলে একটি উৎকৃষ্ট উপাদেয় হতে পারে যদি আমরা এটি লাগাই, এবং এটি যদি আমরা খাই তাহলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবো। দর্শক, কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রাম থেকে। আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক উদ্যোক্তা, উনি পার্টনার প্রকল্পের আওতায় এবছরই উপজেলা কৃষি অফিস থেকে বীজ এবং সার পেয়ে উনি প্রথমবারের মতো বৃধান 105 লাগিয়েছেন। এবং আসলে প্রথমবারে খুবই সুন্দর হয়েছে। এবং আমাদের কৃষক উদ্যোক্তা জনাব শেখ মঞ্জুর, উনি আসলে বীজ তৈরি করেন। উনি একজন খুবই ভালো উদ্যোক্তা, উনি কৃষক পর্যায়ে বীজ তৈরি করেন, ওনার বীজ প্রসেসিং সেন্টারও আছে। উনি এই বীজ খুলনা জেলার চাহিদা মিটিয়ে উনি সারা বাংলাদেশে সরবরাহ করেন। তো আমরা তার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। যদি আপনাদের কারোর উচ্চ ফলনশীল 100+ জাতের প্রয়োজন হয়, বিশেষ করে 101, 102, 103, 104, 105, আপনারা মঞ্জুরের সাথে যোগাযোগ করবেন। এই নম্বরে যোগাযোগ করলে আপনাদের বীজ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। তো দর্শক, আর কথা নয়, চলুন আমাদের কৃষক শেখ মঞ্জুর, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো মঞ্জুর মানে নতুন জাত লাগান। এবছর 105 ডায়াবেটিক রাইস লাগিয়েছেন, তো কেমন মনে হচ্ছে? স্যার 105 হলে প্রথমে 105 নতুন ধান, এটা তো কৃষক প্রথম নিতেই চায় না। আমি কৃষক হয়ে, আমি অবশ্যই একজন কৃষি উদ্যোক্তা হয়ে নতুন, মানে আমার কাজ হলো নতুন কিছু উদ্ভাবন করা, নতুনের মুখ দেখা। সেই হিসাবে আমি 105 আপনার পার্টনার প্রকল্প থেকে কৃষি অফিস থেকে প্রথম আমাকে 10 কেজি 105-এর বীজ দেয়, যেটা হলো প্রথম আমার লাগানোর জন্য উৎসাহ দেয়। আমি প্রথম হলো কেমন হবে এটা দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন লাগানোর পর দেখি খুবই ভালো হয়েছে। যা বৃধান 58 বা বৃধান 88 থেকে ফলন প্রতি শতকে বা প্রতি বিঘায় 5 মণ বেশি হয় বলে আমি আশা করতেছি। তো 28 জন তো প্রতি বিঘায় 20, 22, 25 মণ হয়, এটা কেমন হবে? 22-25 মণ হয়। এটা 33%, মানে আমাদের দিকে, আমাদের ডুমুরিয়া অঞ্চলে 33% বিঘা, 33% আমরা 30 মণ পার হবে এই ধান। আমরা 30% 33 মণ পাবো এই আশা করতেছি। শতাংশে 1 মণ, প্রতি শতাংশে 1 মণ করে এই ধান পাবো। যেটা লাগিয়েছিলেন কখন? স্যার, এটা আমি বীজ বপন করছিলাম ডিসেম্বরের 15 তারিখের দিকে, আর মাঠে আমি চারা রোপণ করছিলাম জানুয়ারির 20 তারিখের দিকে, 15 থেকে 20 তারিখ। কতদিন বয়সের চারা লাগিয়েছেন? স্যার, আমি 30 থেকে 35 দিন বয়সের চারা আমি রোপণ করছিলাম। 35 দিন বয়সের চারা। তো তার আগে জমি তো প্রস্তুত করছিলেন? হ্যাঁ, তার আগে আমি জমি, আমাদের গ্যারেজ জমি প্রস্তুত করা বলতে আমাদের গ্যারেজ জমিতে
পানি ছড়াই দিয়ে আমাদের শুধু সার ছড়াই দিয়ে বাইশ দিয়ে আমরা রোপণ করি। এখানে চাষও দেওয়া লাগে না, আমাদের সার ছড়িয়ে দিয়ে মই দিয়ে আমরা রোপণ করি। হ্যাঁ, তো আসলে এই 33 শতাংশ এক বিঘাতে কি পরিমাণ এই সার দিয়েছিলেন লাগানোর সময়? 33 শতাংশের এক বিঘাতে আমি টিএসপি দিছিলাম 17 কেজি, জি এমওপি দিছিলাম 10 কেজি, জি। জিপসাম দিছিলাম 8 কেজি, জি। আর দস্তা সার 1 কেজি আর থিওবিট 1 কেজি দিয়ে লাগিয়ে দিলাম। তো আসলে আপনি বললেন যে 30-35 দিন বয়সে চারা লাগিয়েছিলেন, জি। তো 33 শতাংশ এক বিঘাতে কি পরিমাণ বীজ লাগছিল? 33 শতাংশ মানে আমার 1 একর জমিতে আমি 10 কেজি ধানের বীজ ফেলাইছিলাম। 1 একর জমি লাগাইয়ে তাও আমার অন্তত 1 কেজি ধানের চারা থেকে গেছে। আচ্ছা, 1 একর 10 কেজিতে 1 একর লাগানোর পর 1 কেজি ধানের চারা থেকে গেছে। তো লাগানোর সময় আসলে আপনি কয়টা কাঠি দিয়ে লাগিয়েছিলেন? আমি লাগানোর সময় প্রতি আমাদের এখানে 1টা থেকে 2টো করে কাঠি দেয় আমরা, কিন্তু নতুন জাত সেই ক্ষেত্রে আমি 2টোর নিচে দেয়নি, 2টো 3টে করে আমি কাঠি দিছি। ও 2টা-3টা চারা দিয়ে পাশে লাগিয়ে দিলেন। তো লাগানোর সময় একটা গুচ্ছা থেকে একটা গুচ্ছা এবং একটা সারি থেকে একটা সারির দূরত্ব কতটুকু দিয়েছিলেন? একটা সারি থেকে একটা সারির দূরত্ব আমি একটা গুছা থেকে একটা গুছার দূরত্ব দিয়েছিলাম 9 ইঞ্চি। 9 ইঞ্চি। আর একটা এইভাবে পিছনের দিকেও 9 ইঞ্চি, সামনের দিকেও 9 ইঞ্চি, মানে আমরা প্রতি 3.5 হাতে 8টা করে গোল দিই। ও 9 ইঞ্চ পর হলো এদিক দিয়ে 9 ইঞ্চি এদিক দিয়ে 9 ইঞ্চি দিয়ে লাগিয়ে দিলেন, তাই তো? জি। 3.5 হাতে 8টা গুছা দিই আমরা। 8টা গুছা দিয়ে লাগিয়ে দিলেন। তো লাগানোর পরে তারপরে পরিচর্যাগুলো কি কি? তারপরে লাগানোর পর আমি প্রথম হলো আপনার রোপণের 20 দিন পরে ফার্স্ট ডোজ আমি ইউরিয়া দিই। ইউরিয়া সার দিয়ে আমি 15 কেজি প্রতি বিঘায়, 33 শতাংশে 15 কেজি। আর তার থেকে আর 20 দিন পরে 33 শতাংশে আমি 20 কেজি ইউরিয়া দিই। আর কোনো সার দেন? আর কোনো সার এতে দিই। তো পরে ইউরিয়া ছাড়া আর কোনো সার এতে দিয়েছিলেন? বোরন সার এটাতে আমি দিছিলাম চাষে প্রতি বিঘাতে 1 কেজি করে বোরন সার দিছি। আর 10টা 1 কেজি চাষে, 1 কেজি চাষে, থিওবিট 1 কেজি চাষে। আচ্ছা, তারপরে কি আর কোনো সার দিয়েছেন? ইউরিয়া ছাড়া আর কোনো সার আমি দিইনি। 2বার ইউরিয়া দিয়েছেন? হ্যাঁ, 2বার ইউরিয়া দিয়েছি। তারপরে আর কোনো সার দেননি? এই মোটামুটি সার, এই সার। আর রেগুলার সেচ দেওয়া লাগছে? রেগুলার সেচ দেওয়া লাগছে, মানে আমার পাশে আর একটা প্লটে লাগানো আছে বঙ্গবন্ধু 100। জি। বঙ্গবন্ধু 100-এ যে কটা সেচ দিই তার ছাড়া একটা সেচেতে বেশি লাগতেছে। একটা সেচ বেশি? হ্যাঁ, একটা সেচ বেশি। জীবনকাল একটু বেশি এবং 1 সপ্তাহ বেশি ওর থেকে, 1 সপ্তাহ বেশি, মানে ফিল্ডে তাই দেখা যাচ্ছে। বঙ্গবন্ধু ধান 100 চেয়ে জীবনকাল 1 সপ্তাহ বেশি। ওটা 142-43 দিন, আর এটা হলো 148 দিন। হ্যাঁ, কিন্তু স্যার ওই বঙ্গবন্ধুতে কিন্তু ছড়ে এত ধান নেই। বঙ্গবন্ধু ছড়ে ধান আবার কম একটু, এতে আবার ধান বেশি। এতে অনেক বেশি। হ্যাঁ, বীজ বেশি আছে এতে। কতগুলো এবং সবগুলো তো স্যার হ্যাঁ, চিটা কম। বঙ্গবন্ধুতে যদি 170 থেকে 180টা থাকে, এতে আছে 220টা। 220টা আমি গুনিয়ে যা দেখেছি, এতে আছে 220টা কমপক্ষে, মানে 40টা বীজ বেশি আছে এতে। জীবনকাল একটু বেশি, জীবনকাল 1 সপ্তাহ বেশি। 1 সপ্তাহ বেশি। তো সেক্ষেত্রে তো আসলে এটা লাভজনক, তাই না? হ্যাঁ, অবশ্যই লাভজনক। যেহেতু ডায়াবেটিস, আবার হলো আমাদের মানবদেহে ডায়াবেটিসে, আমাদের সবাই তো এখন ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কন্ট্রোল করে। এর ভিতরে কি উপাদান দেওয়া আছে যেটা ডায়াবেটিস কন্ট্রোল করে, এর জন্য খুব ভালো। তো মনে করতেছি ভালো একটি জাত। তো আপনার 33 শতাংশে তারপরে আগাছা কি নিধন করছিলেন? আগাছা স্যার আমাদের গ্রামের জমিতে আগাছা যায় না, কিন্তু আমি রগিন করছি বীজ, যেহেতু এখান থেকে আমি বীজ উৎপাদন করব, 2বার রগিন করছি। আর ফাইনালি আরেকবার রগিন আমরা করি নাই, আরেকবার কাটার আগে 3 দিন আগে ফাইনালি আরেকবার রগিন করব। দর্শক, আমাদের কৃষক বলছিলেন রগিং অর্থাৎ বীজ বাছাই করবেন। উনি আসলে খুব ভালো মানের কৃষক, যেহেতু বীজ তৈরি করেন। আসলে বীজ তৈরি করার জন্য যে প্রযুক্তিগুলো দরকার উনি সবগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। উনি রগিং এর আগে 2বার করেছেন এবং আরেকবার করো ফাইনালি আরেকবার রগিং করো, আর মাঠমান ঠিক রাখার জন্য। আর এখানে কি কোনো রোগের আক্রমণ বা এখনো কোনো রোগ লাগেনি, কিন্তু আমি 2বার স্প্রে দিছি পোকার ওষুধ দিয়ে। কি পোকার? আমি হলো মাজরার ওষুধ দিয়ে 2বার ওষুধ স্প্রে দিছি। মাজরা পোকার জন্য কি দিয়েছেন? মাজরা পোকার জন্য আমরা বৃত্তাকু গ্রুপের ওষুধ দিছি। আর ফার্স্টে আর দ্বিতীয় টার্মে দিছি আমি হলো আপনার কাটাপ গ্রুপের ওষুধ, যেটা আসলে ওই মানে এতে এক ধরনের মাজরা লাগে, যেটা ওই বৃত্তাকু গ্রুপের ওষুধে যায় না। সেই ক্ষেত্রে আমার 95 SP কাটাপ আছে, ওই কাটাপ দিয়ে স্প্রে করেছি শেষে। রোগের জন্য কোন ওষুধ? রোগের জন্য এতে আমি কখনো কোনো ওষুধ দেয়নি, আর আশা করতেছি আর দেওয়া লাগবে না। ধান তো পাকিয়ে গেছে, এতে 14 আনা ধান পাকিয়ে গেছে। আর মানে 1 সপ্তাহ যদি আর এতে কোনো স্প্রে আমার আশা করতেছি লাগবে না। তো আপনার 33 শতাংশ 1 বিঘাতে সব মিলিয়ে লেবার, বীজ, সার, সব মিলিয়ে কেমন খরচ? সব মিলে আমার 33 শতাংশে 1 বিঘাতে আমাদের বীজ উৎপাদনের জন্য করি ধান, এজন্য একটু খরচ বেশি। সেই হিসাবে 33 শতাংশ জমিতে আমার
কাটা পর্যন্ত, মানে আমার স্টোরে ওঠা পর্যন্ত 10 থেকে 11,000 টাকা খরচ হবে 1 বিঘাতে। জি, আর এখানে কয় মণ ধান পাওয়া যাবে? 33 শতকে আমি আশা করতেছি 33 মণ ধান পাবো এখানে। তো সেক্ষেত্রে তো 1200 টাকা মণ হলো তো লাভ। 1200 টাকা মণ, যদি আমি 1000 টাকা মণ ধরি তাহলে 33,000 টাকা। আর আর খরচ আমার কত? খড় আছে, খড়ে আমার ধানের খরচের টাকাটা উঠে যায় খড়ে। মানে 1000 বিচলি এখনই বিক্রি হচ্ছে 5,000 টাকা করে হাজার, আর এখনই ধান কাটা শুরু হলে 3,000-3,200 এরকম করে কাটা শুরু হাজার বিক্রি হবে। কিন্তু আমাদের এই খড়টা যদি আমরা রেখে বিক্রি করতে পারি, সেই ক্ষেত্রে 2 মাস পরে আমরা 4,000-4,500 টাকা করে বিক্রি করতে পারি। আচ্ছা মঞ্জুর, সর্বশেষ প্রশ্ন, আপনি তো বীজ রাখবেন তাই না? জি। তো যদি আমাদের কোনো দর্শকের বীজের প্রয়োজন হয়, তাহলে কি আপনি বীজ সরবরাহ হ্যাঁ, করবেন? অবশ্যই আমি সরবরাহ করতে পারবো। তারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে, যত কষ্ট হোক তার মানে হাত পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব। দর্শক, আসলে আমাদের শেখ মঞ্জুর, উনি বড় একজন কৃষক। আমরা স্ক্রিনে তার নাম্বার দিয়ে দেবো। যদি আপনাদের কারোর এই বিধান 105-এর বীজের দরকার হয়, বা বিধান 102-এর বীজের দরকার হয়, বা বিধান 101-এর বীজের দরকার হয়, বা বিধান 104-এর বীজের সাথে ফোনে কথা বলবেন, যোগাযোগ করবেন। এবং পাশাপাশি উনি সরিষার বীজও তৈরি করেন। যদি কোনো সরিষার বীজের প্রয়োজন হয়, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, সরবরাহ করা হবে। ধান বলা হয়, এটা মাত্র 50, অন্যান্য ধানের তুলনায় ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। স্যার একটা স্যার এটা বিরি ধান 28 থেকে প্রচুর ফলন, এবং এইটা স্যার আমাদের এই মাঠে দেখেন স্যার রোগ পোকার আক্রমণও খুব কম। স্যার আধুনিক যে উফশি জাতের যে বৈশিষ্ট্য, স্যার এইখানে যে দিক পাতাগুলো সবুজ থাকে, এই জন্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা স্যার। আর আমাদের এখানে আসছে এবং এই কৃষক এই ক্ষেত দেখে খুবই খুশি। এবং স্যার পরবর্তীতে স্যার আমাদের ডুমুরিয়া উপজেলা ধানের জাতের আবাদ আরো দিন দিন